হ্যালো এভরিওয়ান, দিস ইজ কোহেলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা। আজকে আমরা করব ডে 3 অফ আর ইংলিশ গ্রামার লার্নিং সেশন। আমরা লার্নিং অরাতে একটা নতুন সিরিজ শুরু করেছি, যেখানে আমরা কিন্তু ইংলিশ গ্রামার একদম বেসিক থেকে শুরু করে অর্থাৎ জিরো লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করব। তো আমরা যারা স্কুলে পড়ছি তারা সকলেই জানি যে আমাদের কিন্তু ইংলিশ গ্রামারের থেকে কোয়েশ্চেন আসে, সেটা ক্লাস 7-এর এক্সাম হোক, ক্লাস 8-এর হোক, মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক। তো সকলের জন্যই কিন্তু এই সেশনগুলো ওই কারণে হেল্পফুল, কারণ গ্রামার আমরা জানি খুব গুরুত্বপূর্ণ আমাদের স্কুলের স্টুডেন্টসদের জন্য। তাছাড়া আমরা যারা স্কুলে পড়ছি, তাছাড়া যারা আমরা রিটেন ইংলিশ, স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করতে চাইছি, সকলকেই কিন্তু ইংলিশের যে বেসিক টেকনিক্যাল ব্যাপারগুলো রয়েছে, অর্থাৎ যেটা ইংলিশের বেসিক গ্রামার, সেই সেন্সটা কিন্তু সবাইকে ডেভেলপ করতে হবে। না হলে কিন্তু আমরা ইংলিশে না তো বলতে পারবো, না তো ফ্ললেস অর্থাৎ নির্ভুল ইংলিশ আমরা লিখতে পারবো। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত সেশনটি দেখতে থাকো। আর আমি বলবো যারা আগের যে দুটো সেশন হয়েছে সেগুলো দেখোনি, সেগুলো অবশ্যই দেখে নিও, কারণ এখানে একদম জিরো লেভেল থেকে অর্থাৎ লেটার, সেখান থেকে অ্যালফাবেট, ওয়ার্ড, সেন্টেন্স একদম জিরো লেভেল থেকে শুরু করা হয়েছে। তো তোমাদের ইংলিশের ভয় যদি তোমরা দূর করতে চাও বা ইংলিশের যে ভিত অর্থাৎ তোমাদের যে বেস সেটাকে যদি স্ট্রং করতে চাও, ডেফিনেটলি এই সব সেশনগুলো কিন্তু তোমাদেরকে গাইড করবে। তো চলো দেরি করবো না, শুরু করছি আজকের সেশন। দেখো, পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা একটা বেসিক আইডিয়া পেয়েছিলাম আমাদের প্রথম দিনের ক্লাসে। আমরা জেনেছিলাম কি টোটাল 8টা পার্টস অফ স্পিচ রয়েছে, তাই না? টোটাল 8টা পার্টস অফ স্পিচ রয়েছে। তার মধ্যে প্রথমেই আমরা পেয়েছিলাম নাউনকে, রাইট? এবার নাউনের সম্পর্কে আজকে আমাদের পুরো ক্লাসটা আমরা নাউন সম্পর্কে ইন ডিটেলে জানবো। দেখো, নাউন কি? নাউন আমরা বলেছিলাম কি নাউন মানে হচ্ছে নেমিং ওয়ার্ড, অর্থাৎ নাউন সমান আমরা বলতে পারি কি নেম, অর্থাৎ কোনো কিছুর নাম আমরা যদি দিই তাহলে সেই ওয়ার্ডটাকে আমরা কি বলবো? সেই ওয়ার্ডটাকে আমরা বলবো নাউন। নাউন মানে কি দ্য নেম অফ আ পার্সন, প্লেস, অ্যানিম্যাল, থিং, কোয়ালিটি অর এনিথিং এলস। দেখো, নাউন মানে কোনো কিছুর নাম, সেটা কোনো পার্সনের নাম হতে পারে, কোনো প্লেসের নাম হতে পারে, কোনো অ্যানিম্যাল, কোনো থিং অর্থাৎ যে জিনিসটা রয়েছে আমাদের চোখের সামনে, যেটা আমরা দেখতে পাচ্ছি, তো সেটার আমরা একটা নাম দিচ্ছি, সেটাও কি? সেটাও কিন্তু একটা নাউন। কোয়ালিটি অর্থাৎ বৈশিষ্ট্য বা গুণ কোনো কিছুর, তো সেটাও কি? সেটাও একটা নাউন। বা এনিথিং এলস, যা কোনো কিছু যেটা আমাদের চোখের সামনে রয়েছে, তো সেটার যখন আমরা নাম দিচ্ছি সেটাই কি হয়ে যাচ্ছে? সেটাই হয়ে যাচ্ছে নাউন। তার মানে কি? যেটারই নাম দিচ্ছি সেটাই নাউন। তার মানে নাউন হচ্ছে কি নেম। নাউন ইকুয়াল টু নেম আমরা বলতে পারি, তাই তো? যেটার আমরা নাম দিতে পারছি সেটা কিন্তু নাউন। সেটা আমরা চোখে দেখতে পেতেও পারি, আবার নাও পেতে পারি। আমার হাতে যেটা জিনিসটা রয়েছে এটার একটা নাম দিচ্ছি, এটা কি? এটা একটা পেন। কিন্তু ধরো একটা জিনিস যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না, একটা মানুষ, তার মধ্যে একটা কোয়ালিটি রয়েছে, সে অন্যের হেল্প করে, তার খুব দয়ালু মন, সে সকলের পাশে দাঁড়ায়, সে একদম কি বলবো নিঃস্বার্থভাবে সমস্ত কাজে ঝাঁপিয়ে পড়ে যেখানে মানুষের মঙ্গল হবে। তাহলে ওই যে তার মধ্যে যে কোয়ালিটি বা গুণটা রয়েছে সেটার কি কিছু নাম দিতে পারছি? হ্যাঁ, ডেফিনেটলি সেটার নাম হচ্ছে গুডনেস, অর্থাৎ সে মহান। তাহলে দেখো, ওই যে কোয়ালিটি রয়েছে ওই মানুষটার মধ্যে, ওটার কিন্তু আমরা একটা কি করলাম? একটা নাম দিয়ে দিলাম। তারপর ধরো একটা একটা পরিস্থিতি যেখানে মানুষ ঠিকমতো খেতে পাচ্ছে না, ঠিকমতো ঘুমানোর জায়গা নেই, ঠিকমতো ফুড ওয়াটার নেই, এডুকেশন নেই, তাহলে কি তারা খুব কষ্টের সাথে তাদের দিন যাপন করছে। তাহলে ওই যে ওই পরিস্থিতিটা, ওটা কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু ওটার একটা যদি নাম দিই, দরিদ্রতা, পোভার্টি, নাম দিলাম না ওই পরিস্থিতিটার। তাহলে দেখো, যেটা চোখে দেখতে পাচ্ছি, এই যে ধরো মার্কার বা পেন, এটা চোখে দেখতে পাচ্ছি, এটারও যেরকম নাম। ধরো আমি এই ব্যক্তিকে তোমরা চোখে দেখতে পাচ্ছ, আমার নাম যেরকম রয়েছে কুহেলি, আমার সামনে যারা তোমরা বসে রয়েছো তোমাদেরকে চোখে দেখা যাচ্ছে, তোমাদের নির্দিষ্ট নির্দিষ্ট করে নাম রয়েছে। বা আমার সামনে বা পাশে রয়েছে একটা কাঠের জিনিস, যেই জিনিসটার আমি নাম দিচ্ছি টেবিল, তাই না?
তাহলে চোখের সামনে দেখতে যখন পাচ্ছি সেটাও নাউন, আবার যখন দেখতে পাচ্ছি না, পোভার্টি দরিদ্রতা, এটা কি দাঁড়িয়ে থাকে চোখের সামনে? বা গুডনেস, কাইন্ডনেস, ফ্রিডম স্বাধীনতা, এগুলো তো চোখের সামনে দাঁড়িয়ে থাকে না, দেখতে পাই না, কিন্তু আমরা ফিল করতে পারি, কিন্তু কি ওই জিনিসটার একটা নাম দিচ্ছি, তাই ওইগুলোও কিন্তু নাউন। চলো পরে আমরা এই বিষয়টাতে আসছি, আগে দেখে নেব নাউনের তাহলে প্রকারভেদ কি কি রয়েছে। দেখো প্রথমেই রয়েছে প্রপার নাউন। প্রপার নাউন মানে কি? প্রপার নামটার থেকে দেখো, প্রপার মানে হচ্ছে পার্টিকুলার। দেখো, ইট রেফার্স টু দ্য নেমস অফ স্পেসিফিক পার্সন, প্লেস অর থিং। দেখো, কোনো কিছু স্পেসিফিক পার্সন, প্লেস অথবা থিং এর স্পেসিফিক নেম বা পার্টিকুলার নাম, অর্থাৎ নির্দিষ্ট একটা নাম যখন আমরা কারোর দিচ্ছি, নির্দিষ্ট কোনো কিছুর যখন নির্দিষ্ট নাম দিচ্ছি তখন সেটা কি? সেটা হচ্ছে প্রপার নাউন। কি রকম? দেখো, আমার একটা নির্দিষ্ট নাম আছে কি? কুহেলি। বা আমরা যে জায়গাটায় বাস করছি সেটার একটা নির্দিষ্ট নাম আছে, সেই শহরটার একটা নির্দিষ্ট নাম কি? সেই শহরটার একটা নির্দিষ্ট নাম, ধরো বলছি কলকাতা বা বাঁকুড়া বা বর্ধমান, তাহলে কি একটা জায়গা, সে জায়গাটার একটা নির্দিষ্ট নাম দিচ্ছি না? তাহলে যেটার আমরা নির্দিষ্ট নাম দিতে পারছি, আমাদের ধরো বাড়ির পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, সেই নদীটার একটা নির্দিষ্ট নাম দিয়ে দিলাম কি? ধরো গঙ্গা নদী বয়ে গেছে, তাহলে একটা নির্দিষ্ট নাম দিতে পারছি, তাহলে গঙ্গা। তারপর ধরো আমার টেবিলে সকালে একটা খবরের কাগজ নামানো রয়েছে, সেই খবরের কাগজটার একটা নির্দিষ্ট নাম রয়েছে, কি নাম? আনন্দবাজার পত্রিকা বা দ্য হিন্দু বা দ্য টাইমস অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে দেখো যখনই কোনো জিনিস যেটার নাম দিচ্ছি এবং সেই নামটা কিন্তু নির্দিষ্ট, যে নদীটা বয়ে গেছে সেটার নাম গঙ্গা, এমন নয় ওটাকে আমি কংসাবতীও বলে দিতে পারি, দামোদরও বলে দিতে পারি, না, তার একটা নির্দিষ্ট নাম রয়েছে গঙ্গা। আমার নাম কুহেলি, তাহলে আমার নাম কিন্তু কুহেলি, আমার নাম কিন্তু মিতা, সুমিতা, এগুলো নয়। তাহলে আমার কি? আমার নির্দিষ্ট বা একটা পার্টিকুলার নাম। তাহলে যখনই কোনো কিছুর পার্টিকুলার নামকে আমরা মেনশন করব, সেটা তখন হয়ে যাবে কি? প্রপার নাউন। দেখো, রাজু, অভিক, দীপা, নকিয়া। দেখো আমি বলছি আমার কাছে যে মোবাইলটা রয়েছে তার ব্র্যান্ডের যে পার্টিকুলার নাম কি? সেটার নাম হচ্ছে নকিয়া। কলকাতা, তাজমহল, অনেক স্মৃতিসৌধ আছে, অনেক মনুমেন্ট আছে, তার মধ্যে এখানে যে স্মৃতিসৌধটা রয়েছে সেটা হচ্ছে তাজমহল, যেটা আগ্রাতে রয়েছে। কংসাবতীর যে নদীটা বয়ে গেছে আমার বাড়ির পাশ দিয়ে, সেটা কংসাবতী। খবরের কাগজ যেটা রয়েছে সেটার একটা নির্দিষ্ট নাম, সেটা কি? দা হিন্দু। আনন্দবাজার হতে পারে, প্রতিদিন হতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রপার নাউন। এবার নেক্সট দেখো, যখন কমন নাউনটাকে আমরা বুঝবো তখন কিন্তু আমরা আরো বেটার বুঝতে পারবো একসাথে। কমন নাউন কি? ইট ইজ দ্য কমন নেম গিভেন টু দ্য পার্সন, প্লেস, আইটেম অর থিং। একটা সাধারণ নাম, কমন নাউন। কমন থেকেই আমরা কিন্তু একটা আইডিয়া করতে পারছি, কমন নাউন। আচ্ছা, স্কুলে কলেজে অনেক সময় দেখা যায় কি কমন রুম থাকে। কমন রুম মানে কি? যেখানে সবাই যেতে পারে, তাই না? তাহলে কমন রুমে কিন্তু সকলেই যেতে পারে, তার মানে কি? সেটা সবার জন্যই কমন। সেরকম কমন নাউন, নাউন মানে কি বলেছি? নাউন মানে নেম, আর কমন মানে কি? সাধারণ, যেটা সকলের জন্য সাধারণ, অর্থাৎ যেখানে যেটা দিয়ে সবাইকে আমি ডাকতে পারি, তাহলে কমন নেম, তাই না? কমন নাউনের মধ্যে কি রয়েছে? কমন নেম, সাধারণ নেম। ধরো আমার সামনে 10 জন স্টুডেন্টস বসে রয়েছে, তাদের একটা একটা করে কিন্তু নির্দিষ্ট নাম আছে, রাজু, রতন, সীমা, অসিত। এবার তাদের আমি যদি সকলকে একটা কমন বা সাধারণ নাম দিতে চাই, তাহলে আমি সকলকে সাধারণ নাম কি দেব? স্টুডেন্টস, তাই না? তাহলে স্টুডেন্ট হয়ে গেল কি? তাদের একটা কমন নেম। এবার ধরো রাজু, অসিত, রতন, এই 3জনকে আমি নির্দিষ্ট নামে না ডেকে ওদের 3জনের জন্য একটা সাধারণ নাম আমি দিতে চাইছি, সেটা কি হবে? সেটা হবে বয়। আবার ধরো রয়েছে যারা মেয়েরা, ধরো রয়েছে টিনা, প্রিয়াঙ্কা, ঋত্বিকা, তাহলে এদের যখন আমি একটা কমন নাম দেব, কি দেব? গার্ল দেব, তাই না? তাহলে দেখো, গার্ল, স্টুডেন্ট, বয়, এগুলো কি? এগুলো কমন নাম। ঠিক আছে, কোনো একটা জায়গা, তাহলে আমার গ্রাম, আমরা যেখানে বাস করি সেটাকে গ্রাম বলি। এবার সেটা নির্দিষ্ট
একটা নাম আমি দিতে পারি, ঠিক আছে। আবার সেটা যদি একটা কমন নাম বলি, মানে আমি যে জায়গায় বাস করি এবং তুমি যে জায়গায় বাস করো, দুটোরই একটা কমন নাম কি হতে পারে? ভিলেজ হতে পারে, তাই না? তাহলে ভিলেজ, সিটি, এগুলোর নির্দিষ্ট নাম আমি যখন বলবো তখন সেটা হচ্ছে প্রপার নাউন। আবার যদি ভিলেজ বা সিটি বলি তখন সেটা হয়ে যাচ্ছে কি, সেটা কমন নাউন। কারণ ভিলেজ, আমি যে জায়গায় বাস করি সেটাও একটা ভিলেজ, আবার তুমি যে জায়গায় বাস করো সেটাও ধরো একটা ভিলেজ। তাহলে ভিলেজ নামটা দুটো জায়গার জন্যই কমন হলো না? দেখো, আমার জায়গার যে নির্দিষ্ট নাম সেটা তোমার জায়গার নাম হবে না, তাহলে প্রপার নেম কিন্তু ভিন্ন ভিন্ন হচ্ছে। কিন্তু কমন নেম মানে বলেছি সাধারণ নাম। আমি যে জায়গায় বাস করি এরকম হয়তো বেশি দোকান নেই, ট্রেন চলে না, তাহলে কি এই জায়গাটা একটা ভিলেজ। আবার তুমি যে জায়গাটায় বাস করো সেটাও কিন্তু একটা ভিলেজ, তাহলে ভিলেজ নামটা কি কমন, তাই না? তাহলে ভিলেজ কি কমন নাউন। দেখো, মনুমেন্ট, অনেক মনুমেন্ট আছে। এবার আমি বলছি তাজমহল, নির্দিষ্ট করে যখন বলে দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। কিন্তু যদি বলি মনুমেন্ট, মনুমেন্ট কি তাজমহলটাকে মনুমেন্ট বলছি, রেড ফোর্ট রয়েছে, এরকম করে অনেক যে স্মৃতিসৌধগুলো রয়েছে, তাহলে সেগুলোকেও আমরা কি বলছি? সেগুলোকেও আমরা কিন্তু মনুমেন্ট এই নামটা দিয়ে ডাকছি, ভিক্টোরিয়া মেমোরিয়াল। তাহলে প্রত্যেকটাকে কিন্তু আমরা কি বলছি? মনুমেন্ট। তার মানে মনুমেন্ট নেমটা কি কমন। নিউজ পেপার, দা হিন্দু, আনন্দবাজার, এগুলো প্রত্যেকটাই কিন্তু নিউজ পেপার। নিউজ পেপার নামটা দিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা খবরের কাগজকেই ডাকতে পারি, বা প্রত্যেকটা খবরের কাগজকে আমরা মেনশন করতে পারি। কিন্তু দা হিন্দু মানে হিন্দু নিউজ পেপারটাকে বোঝানো হবে, আবার আনন্দবাজার মানে আনন্দবাজার নিউজ পেপারটাকে বোঝানো হবে। তাহলে এরকম ভাবে সিটি, বয়, গার্ল, রিভার, ধরো তোমার বাড়ির পাশ দিয়ে একটা জলের ধারা বয়ে গেছে, এবার আমার বাড়ির পাশ দিয়েও একটা জলের ধারা বয়ে গেছে, আবার তোমার বন্ধুর বাড়ির পাশ দিয়েও কিন্তু একটা জলের স্রোত ধারা বয়ে গেছে। তাহলে তাদের একটা কমন নাম আমি কি দিতে পারি? রিভার। কারণ ওইটাও একটা নদী, এখানেও যেটা রয়ে গেছে সেটাও নদী, আর তোমার বন্ধুর বাড়ির পাশ দিয়ে যেটা বয়ে গেছে সেটাও কিন্তু নদী। তাহলে দেখো, এই রিভার নামটা কমন হলো না সবার জন্য। কিন্তু ধরো আমার বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে কংসাবতী, তোমার বাড়ির পাশ দিয়ে যেটা বয়ে গেছে তার নির্দিষ্ট নাম হচ্ছে দামোদর, আবার তোমার বন্ধুর বাড়ির পাশ দিয়ে যেটা বয়ে গেছে তার নির্দিষ্ট নাম হচ্ছে গঙ্গা। তাহলে দেখো, প্রপার নামটা কিন্তু পার্টিকুলার নাম, ঠিক আছে, নির্দিষ্ট নাম সকলের। কিন্তু যেটা কমন নাউন সেটা কি, সেটা কিন্তু সকলের জন্যই কমন। আই হোপ তোমাদের কাছে প্রপার নাউন, কমন নাউন ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা দেখব কি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি? ইট রেফার্স টু আ গ্রুপ অফ পার্সনস, অ্যানিমেলস অর থিংস। অর্থাৎ এক গুচ্ছ কোনো জিনিসকে যে নাউনটা দিয়ে আমরা এক্সপ্রেস করব সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টিবাচক। দেখো, প্রপার নাউন মানে কি? নামবাচক, অর্থাৎ যার নির্দিষ্ট নাম রয়েছে। আবার কমন নাউন মানে হচ্ছে জাতিবাচক, একটা জাতিকে, তাই না, একটা সকলের জন্য কমন নাম, একটা সমগ্র জাতির জন্য একটা কমন নাম, যেটা বাংলায় বলা হয় আর কি। এবার কালেকটিভ নাউন মানে কি? একটা সমষ্টিকে যে নাউনগুলো এক্সপ্রেস করে। যেরকম ধরো একদল লোক, একদল লোককে আমরা ক্রাউড বলছি, তাই না? তারপর আমরা ধরো এক দল সৈনিক, তাদেরকে আর্মি বলছি। তারপর ধরো এক গুচ্ছ ফুল, সেটাকে কি বলছি? বোকে বলছি। তারপর ধরো এক দল পিঁপড়ে, সেটাকে কি বলছি? কলোনি বলছি। ওকে, তাহলে দেখো, কালেকটিভ নাউনটা কি রেফার করছে? টু আ গ্রুপ অফ পার্সনস, অ্যানিমেলস অর থিং। ওই গ্রুপটাকে রেফার করছে। এই গ্রুপ কথাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, কালেকটিভ নাউনটা রেফার করছে কিন্তু গ্রুপটাকে, মানে একটা দলকে রেফার করছে। এক দল পিঁপড়েকে বলা হচ্ছে কি, একদল পিঁপড়েকে বলা হয় কলোনি, ঠিক আছে। তারপর এই যে বেবি, বেবি মানে কি? এক দল মহিলা বা একদল মেয়ে বা বালিকার দলকে বলা হয় বেবি। তাহলে এ বেবি অফ গার্লস, আ বেবি অফ লেডিস। হার্ড, হার্ড অফ ক্যাটেল মানে গবাদি পশুর যে দলটা সেটাকে হার্ড বলছি। ফ্লক অফ বার্ডস বা ফ্লক অফ শিপ, ভেড়া, একদল ভেড়া মানে ভেড়ার যে দলটা, দলটার তো একটা নাম আছে, মানে দলটাকে আমি একসাথে বলছি, তাহলে একটা কি নাম দিচ্ছি? ফ্লক। এক ঝাঁক পাখি, এই যে বাংলায় বলছি এক ঝাঁক পাখি, ঝাঁক এটাই হচ্ছে কিন্তু ইংলিশে ফ্লক, ঠিক আছে। তাহলে এই যে যে গুচ্ছ বা দল, সেটার নামটা হচ্ছে কি কালেকটিভ নাউন, সেটার যে নাম দিচ্ছি সেইটা হচ্ছে কালেকটিভ নাউন। টিম অফ প্লেয়ার্স,
স্কুল অফ ফিশ, সোয়াম অফ বিস, এক ঝাঁক মৌমাছিকে সোয়াম বলি। বোট অফ মেম্বার্স, অনেক সদস্যের যে সমষ্টি বা দল সেটাকে বলা হচ্ছে বোর্ড। ক্রাউড অফ পিপল, বোকে অফ ফ্লাওয়ার্স, ক্লাস্টার অফ স্টার্স, এক গুচ্ছ তারা, সেটাকে ক্লাস্টার বলছি বা কনস্টেলেশনও বলতে পারি। তাহলে দেখো কালেকটিভ নাউনটা আমরা বুঝেছি কি, যে দল বা গ্রুপটা তৈরি হচ্ছে, অনেকে একসাথে মিলে যেই দল বা গ্রুপটা তৈরি করছে বা গুচ্ছটা তৈরি করছে সেটাকে বলছি কালেকটিভ নাউন। এবার অনেকেরই একটা প্রবলেম হতে পারে যে তাহলে কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউনের মধ্যে কি ডিফারেন্স রয়েছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। দেখো এটাই ডিফারেন্স রয়েছে। কমন নাউন মানে কিন্তু এখানে কোনো দলের ব্যাপার নেই, একটা নাম যেটা অনেকের জন্যই সাধারণ বা যেটা অনেকের জন্য কমন, সেটাকে তো কমন নাউন বলছি। কিন্তু কালেকটিভ নাউন মানে কিন্তু কোনো সাধারণ নাম নয়, কালেকটিভ নাউন মানে দল বা গুচ্ছটাকে বোঝানো হচ্ছে। কোনো দল বা গুচ্ছ বা ঝাঁকটাকে যখন একসাথে বোঝাচ্ছি, সেই দলটার যে নাম, সেই গুচ্ছটার যে নাম, সেটাকেই কিন্তু বলা হয় কালেকটিভ নাউন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কালেকটিভ নাউন এবং কমন নাউনের মধ্যে তফাৎটা। যেরকম ধরো আমি বলছি প্লেয়ার্স, প্লেয়ার্সটা কি, বা ধরো বলছি প্লেয়ার, প্লেয়ার এটা হচ্ছে একটা, প্লেয়ার কি, প্লেয়ার হচ্ছে একটা কমন নাউন, কমন নাউন। কিন্তু যখন বলছি টিম, টিম হয়ে যাচ্ছে কালেকটিভ নাউন। কেন, দেখো প্লেয়ার কমন নাউন, টিম হচ্ছে কালেকটিভ নাউন। প্লেয়ার মানে হচ্ছে খেলোয়াড়। এবার প্লেয়ার আমি যখন নির্দিষ্ট করে নাম বলে দেবো যে সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাস্কার, তাহলে তাদের যখন নির্দিষ্ট নাম বলছি তখন কি, তখন তারা হচ্ছে পড়ছে প্রপার নাউনের মধ্যে। আবার যখন আমি বলছি প্লেয়ার, দেখো আমি কিন্তু সমস্ত খেলোয়াড়দের একটা যদি সাধারণ নাম দিতে চাই, সচিন তেন্ডুলকারের জন্য আমি প্লেয়ার কথাটা ব্যবহার করতে পারি, আমি সুনীল গাভাস্কারের জন্য প্লেয়ার কথাটা ব্যবহার করতে পারি, আমি বিরাট কোহলির জন্য প্লেয়ার কথাটা ব্যবহার করতে পারি। তাহলে আমি এখানে কি দেখতে পেলাম, আমি এখানে একটা জিনিস দেখতে পেলাম যে প্লেয়ার নামটা কিন্তু আমি সকলকেই দিতে পারছি, সকলের জন্যই কিন্তু কমন, তাহলে প্লেয়ারটা হচ্ছে কমন নাউন। আবার যখন বলছি টিম অফ প্লেয়ার্স, এই যে টিম, টিম মানে কি, খেলোয়াড়ের যে দলটা সেটাকে টিম বলছি, তাহলে টিম কি, টিম হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, চলো এবার নেক্সট আমরা দেখে নেব হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি, অ্যাবস্ট্রাক্ট নাউন রেফার্স করছে টু অ্যান আইডিয়া, কোয়ালিটি অর স্টেট অর ইমোশন। দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু সামনে আমরা চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা নয়। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যেটা বিমূর্ত, যেটা মূর্ত নয়, মানে যেটার এক্সিস্টেন্সটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না। এই যে আমার সামনে পেনটা রয়েছে, এটাকে দেখো আমি ছুতে পাচ্ছি, চোখের সামনে আমরা সকলে দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটাকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না, টাচ করতে পাচ্ছি না, কিন্তু তার যে উপস্থিতি সেটাকে আমরা ফিল করতে পারছি, সেটাকেই বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট কথাটার মানে হচ্ছে বিমূর্ত। দেখো ইট রেফার্স টু অ্যান আইডিয়া, কোয়ালিটি অর স্টেট অর ইমোশন, ইট হ্যাজ নো ফিজিক্যাল এক্সিস্টেন্স। কি বললাম, কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। এইরকম ভাবে যে পেনটার, এটা একটা ফিজিক্যাল বা মানে শরীরগতভাবে যে অবস্থান এটা রয়েছে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। কি, ইট ক্যানট বি টাচড অর সিন, এটাকে আমরা কি ছুঁয়েও দেখতে পারি না, আবার চোখের সামনে উপস্থিত সেটাও দেখতে পাই না। ক্যান অনলি বি ফেল্ড, শুধুমাত্র অনুভব করতে পারি আমরা। দেখো এক্সাম্পল কি রয়েছে, অনেস্টি, পোভার্টি, নলেজ, ফ্রিডম, গুডনেস, বিউটি, জয়। আচ্ছা একটা ব্যাপার, যে জিনিসটা ধরো তোমার সামনে একজন রয়েছে, তার মধ্যে কিছু এমন রয়েছে যেটা জন্য তোমার তাকে দেখতে খুব ভালো লাগছে, তাহলে কি সেটা হচ্ছে তার মধ্যে যে জিনিসটা রয়েছে ওটাকে আমরা কি বলছি, সৌন্দর্য বা বিউটি। বিউটিটাকে কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না, তুমি সেই মানুষটাকে চোখের সামনে দেখতে পাচ্ছ, কিন্তু সৌন্দর্য এটা একটা ফিলিংস এর ব্যাপার। আচ্ছা গুডনেসটা আমি প্রথমেই বললাম। এবার আমি যদি বলি যে সততা, সে খুব অনেস্ট, ঠিক আছে, সততা, সততা
একটা এরকম কোনো কনক্রিট জিনিস নয় যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে, যেটাকে আমরা আবার ছুঁয়ে দেখতে পাচ্ছি না। সততা কি, ইট ক্যান অনলি বি ফেল্ট, যেটা আমরা শুধুমাত্র অনুভব করতে পারি। ফ্রিডম, ফ্রিডম মানে কি স্বাধীনতা। স্বাধীনতা কি আমাদের চোখের সামনে দাঁড়িয়ে থাকে, আমরা কি দেখতে পাই? নো, ইট ক্যান অনলি বি ফেল্ট, শুধুমাত্র আমরা অনুভব করতে পারি স্বাধীনতা। আচ্ছা, তুমি ধরো অনেক বই পড়াশোনা করেছো, বই পড়েছো প্রচুর, তারপর তোমার মধ্যে একটা জিনিস তৈরি হয়েছে যেটা দিয়ে তোমার বিচার বিবেচনা বোধটা খুব বেড়েছে, তাই না? তুমি অনেক কিছু জেনেছো, তাহলে তোমার মধ্যে যেটা তৈরি হয়েছে বা যে জিনিসটা তোমার মধ্যে এসেছে সেটা কি? সেটা হচ্ছে নলেজ গেইন করেছো তুমি, নলেজ গেইন করেছো। তাহলে এই যে নলেজ বা জ্ঞান, সেটাকে কি আমরা দেখতে পাই? না, সেটা শুধুমাত্র একটা ফিল করার বিষয়, তাই না? এটা চোখের সামনে দেখা যাচ্ছে না, আবার আমরা ছুতেও পাচ্ছি না, তাই তো? তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু দেখো, ওই যে প্রথমেই বলেছি, যেটারই নাম দেব, ওই যে তোমার মধ্যে এমন একটা জিনিস রয়েছে যেটা দিয়ে তুমি কিন্তু অনেক কিছু কাজ করতে পারছো, মানে জ্ঞান, তোমার মধ্যে জ্ঞান রয়েছে, তাই তুমি অনেক কিছু কাজ করতে পারছো। তুমি হয়তো কাউকে পড়াতে পারছো, বা তুমি এক্সামে গিয়ে ভালোভাবে লিখতে পারছো, এক্সামে গিয়ে ভালো সব কোশ্চেনের অ্যান্সার ভালোভাবে করে আসতে পারছো। তাহলে কি তোমার মধ্যে জ্ঞান রয়েছে, কিন্তু জ্ঞানটা কি, এটা কিন্তু কোনো কনক্রিট নয়, অর্থাৎ এটা মূর্ত নয়, এটা কি একটা বিমূর্ত জিনিস। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি আমরা বুঝে গেছি, কারণ আমাদের একটা ইমোশনের নাম, একটা বৈশিষ্ট্যের নাম, বা একটা এমন একটা স্টেট বা অবস্থানের নাম, কিন্তু নাম তো, তাই সেটা হয়ে যাচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট আমরা দেখে নেব ভীষণ ইজি, যেটা হচ্ছে মেটেরিয়াল নাউন। দেখো, মেটেরিয়াল কথাটার থেকেই বুঝতে পারছি, মেটেরিয়াল মানে কি? মেটেরিয়াল মানে হচ্ছে বস্তু বা যে জিনিস, একটা পদার্থ। এবার মেটেরিয়াল নাউন মানে কি? ইট রেফার্স টু আ মেটেরিয়াল অর সাবস্টেন্স ফ্রম হুইচ থিংস আর মেড। দেখো, মেটেরিয়াল নাউন বলতে সেই সমস্ত নাউন্স গুলো যেগুলো দিয়ে একটা জিনিস তৈরি হয়। যেরকম আমার হাতে যেটা রয়েছে পেনটা, এটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে বলো তো? প্লাস্টিক, তাই না? তারপর ধরো, তোমরা অনেকেই হাতে রিং পরে থাকো, আংটি পরে থাকো, তাহলে ওই যে রিং সিলভার দিয়ে তৈরি হতে পারে, গোল্ড দিয়ে তৈরি হতে পারে। তাহলে সিলভার বা গোল্ড, ওইগুলো কি রিংটার মেটেরিয়াল। রিংটা কি দিয়ে তৈরি হয়েছে? গোল্ড অথবা সিলভার দিয়ে। তাহলে সিলভার, গোল্ড, আয়রন। ধরো একটা চেন রয়েছে, ওই চেনটা কি দিয়ে তৈরি হয়েছে? চেনটা তৈরি হয়েছে আয়ন দিয়ে। তাহলে আয়ন, এটা কি? এটাও কিন্তু একটা মেটেরিয়াল। তারপর দেখো, তুমি চা বানিয়েছো, চায়ে কি দিয়েছো? জল দিয়েছো, দুধ দিয়েছো, তারপর চা পাতা দিয়েছো, বা কফি বানালে কফি পাউডার দিয়েছো। তাহলে চায়ের কি, চায়ের মেটেরিয়াল, চাটা যে তৈরি হয়েছে সেখানে কি কি মেটেরিয়াল বা পদার্থ ব্যবহার হয়েছে? চা পাতা, টি লিভস, তারপর তোমার মিল্ক, সুগার, ওয়াটার, এগুলো কি, এইগুলো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু মেটেরিয়াল নাউন। তাহলে ওয়াটার, মিল্ক, এগুলো কি, এগুলো কিন্তু মেটেরিয়াল নাউন। প্লাস্টিক, তারপর এই যে বললাম পেনটা, জলের বোতল রয়েছে সামনে, জলের বোতলটা কি দিয়ে তৈরি হয়েছে? প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে। কটন, এই যে ধরো আমরা যে পোশাক পরে রয়েছি, তার সেটা কি দিয়ে তৈরি হচ্ছে? কটন দিয়ে, সুতো দিয়ে তৈরি হয়েছে, তাই না? অনেক সময় সিল্ক দিয়ে তৈরি হয়, তাহলে সেখানে সিল্কটাও কি, সিল্কটা একটা মেটেরিয়াল নাউন। তারপর আমাদের দেখো, যে কোনো জিনিস যেটা কি, যে মেটেরিয়ালটা দিয়ে তৈরি হচ্ছে, থিংস আর মেড, থিংসটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে সেটাই হয়ে যাচ্ছে কি মেটেরিয়াল নাউন। তাহলে দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা এই 5টা নাউনের ভাগ সম্পর্কে জেনেছি। এবার আরো 2টো নাউনের ভাগ রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জেনে নেব। এবার দেখো, আমরা নাউনের আরো যে 2টো টাইপ রয়েছে সেই সম্পর্কে জানবো। 6-এ কি রয়েছে? কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন রয়েছে শেষে। তাহলে কাউন্টেবল এবং আনকাউন্টেবল, এগুলোর থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, কাউন্টেবল নাউন মানে ইট ক্যান বি কাউন্টেড। কাউন্ট মানে কি? কাউন্ট মানে হচ্ছে যেটাকে আমরা গুনতে পারছি, তাই না? যেটাকে আমরা গুনতে পারছি সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। আর যেটা গুনতে পারছি না, ইট ক্যান নট বি কাউন্টেড, যেটাকে গুনতে পারছি না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবার দেখো, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কি
ইট ক্যান বি মেড সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। এটাকে সিঙ্গুলার এবং প্লুরাল করা যায়। কি করে সিঙ্গুলার থেকে প্লুরাল করব? একটা পেন, এ পেন, বা ওয়ান পেন, 5টা পেন, 5 পেন্স। দেখো সিঙ্গুলার থেকে প্লুরাল কিভাবে করছি, যখন বলছি 5টা পেন রয়েছে কি বলবো? 5 পেন্স। কিন্তু যখন একটা পেন ছিল 1 পেন বলেছিলাম। তাহলে দেখো এই যে নাউনের সাথে এস, নাউন প্লাস এস বা ইএস অ্যাড করে তাকে আমরা প্লুরালে করছি। যে নাউনগুলোকে আমরা গুনতে পারছি। কতজন ছাত্র রয়েছে? 5 জন ছাত্র রয়েছে। তাহলে 5 স্টুডেন্টস। 15 জন ছাত্র রয়েছে, 15 স্টুডেন্টস। কতগুলো বই রয়েছে, কতগুলো পেন রয়েছে? তাহলে দেখো সবগুলো বুক, পেন, স্টুডেন্ট, টিচার, রুপি, কত টাকা রয়েছে, সব কিন্তু আমরা কি করছি? আমরা কিন্তু কাউন্ট করতে পারছি। তাই এদেরকে আমরা যেহেতু কাউন্ট করতে পারছি, তাই আমরা কি করতে পারছি? এদেরকে কিন্তু প্লুরালেও করতে পারছি। কিভাবে প্লুরাল করি না, দেখো প্রত্যেকটার সাথে যদি আমরা এস বা কোথাও কোথাও ইএসও দিতে হয়, তো সেইভাবে আমরা কিন্তু সিঙ্গুলার থেকে প্লুরালে চেঞ্জ করি। বুকস, পেন্স এস দিচ্ছি, স্টুডেন্টস, টিচার্স, রুপিস এস দিচ্ছি, তাই না? তাহলে দেখো আমরা দেখতে পেলাম কাউন্টেবল নাউনকে আমরা সিঙ্গুলার প্লুরাল করতে পারছি। এবার আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা মনে রাখবো কি, যে হাউ মেনির অ্যান্সার যখন পাওয়া যাবে সেটা কি হবে? সেটা হবে কাউন্টেবল নাউন। আচ্ছা তুমি কি বলবে যে কতগুলো পেন রয়েছে? হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ? তোমার কাছে কতগুলো পেন রয়েছে? তাহলে হাউ মেনির অ্যান্সার যখন পাচ্ছি সেটা কি? সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। এবার দেখো আমি কি বলেছি, নাম্বার বা সংখ্যা দিয়ে কাকে প্রকাশ করব? কাউন্টেবল নাউনকে, তাই না? নাম্বার বা সংখ্যা দিয়ে আমরা কাউন্টেবল নাউনকে প্রকাশ করতে পারি। 5টা পেন, 5 জন টিচার, 15 জন স্টুডেন্ট। তাহলে কি দেখো নাম্বার 1 2 3 4 5, এই নাম্বার বা সংখ্যাটা আমরা কার সাথে লাগাচ্ছি? প্রত্যেকটা কাউন্টেবল নাউনের সাথে কিন্তু আমরা ব্যবহার করতে পারি কি? নাম্বার বা সংখ্যা। অর্থাৎ কাউন্টেবল নাউনগুলোকে আমরা নাম্বার বা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি। এবার দেখো ফিউ অ্যান্ড মেনি আর ইউজড উইথ কাউন্টেবল নাউন। দেখো একদম অল্প কয়েকটা বা অনেকগুলো, সেটাকে বোঝানোর জন্য আমরা ফিউ এবং মেনি ব্যবহার করি। আমি যদি বলি আমার কাছে কয়েকটা মাত্র বই রয়েছে, আই হ্যাভ আ ফিউ বুকস। আমার কাছে কয়েকটা মাত্র বই রয়েছে। আই হ্যাভ ম্যানি বুকস। আমার কাছে অনেকগুলো বই রয়েছে। তাহলে ফিউ এবং মেনি আমরা মনে রাখবো। সব সময় আমরা কিন্তু এই কাউন্টেবল নাউন যেগুলোকে আমরা গুনতে পারি সেইগুলোর সাথেই ব্যবহার করতে পারি। আমি কখনো বলতে পারবো না আই হ্যাভ আ ফিউ রাইস, আমার কাছে কিছুটা পরিমাণ চাল রয়েছে, মানে কি আই হ্যাভ আ লিটিল রাইস। আর ফিউ নয়, কিন্তু ফিউ এই কথাটা এবং মেনি এই ওয়ার্ডটা বা কথাটা আমরা সবসময় কাউন্টেবল নাউনের সাথেই ব্যবহার করব, যেগুলো আমাদের কিন্তু অনেক সময় অসতর্কতার সাথে লিখতে বা বলতে গিয়ে ভীষণ ভুল হয়। এবং আমরা জানি ইংলিশ যখন আমরা লিখছি এরকম গ্রামাটিক্যাল যদি এরর্স থাকে তাহলে কিন্তু আমাদের সেটা এক্সামে নাম্বার কাটা যাবে। আর যদি এমনি সাধারণভাবে লিখি এটা কিন্তু একটা ভীষণ ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করে। আর বলার ক্ষেত্রেও কিন্তু আমরা এই ভুলগুলো কখনোই করব না। আমাদেরকে কিন্তু এই টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে সবসময়ই সতর্ক থাকতে হবে। কিভাবে সতর্ক থাকবো? দেখো আমরা যখন লিখবো, বলবো, প্র্যাকটিস করব এবং আমাদের এই বিষয়গুলো মাথার মধ্যে থাকবে, তখন কিন্তু আমাদের অটোমেটিক এই জিনিসগুলো আর ভুল হবে না। দেখো নেক্সট রয়েছে আনকাউন্টেবল নাউন। প্রথমেই বললাম আনকাউন্টেবল মানে যেটাকে গোনা যাচ্ছে না, সেটাই হচ্ছে কি আনকাউন্টেবল। ইট ক্যান নট বি কাউন্টেড, এটাকে গোনা যায় না। কি সুগার, ওয়াটার, রাইস, উড, টাইম, মানি, ইনফরমেশন, পেশেন্স। দেখো চিনি গুনতে পারবে নাকি? না। ওয়াটার জল, রাইস ভাত, কাঠ সময়, টাকা, ইনফরমেশন, পেশেন্স, ঠিক আছে, এগুলো কোনোটাকে কিন্তু গোনা যায় না। তোমার কাছে কতগুলো ধৈর্য রয়েছে, কতটা ধৈর্য বলতে পারি, কতটা সময় বলতে পারি, তাই না, কতটা অর্থ বলতে পারি। এবার তাহলে আমরা আনকাউন্টেবল নাউন সম্পর্কে কিছু ইনফরমেশন মনে রাখবো। যেরকম দেখো হাউ মাচের অ্যান্সার,
হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। আমরা কখনো বলবো যে আমাকে কিছু পরিমাণ, আমরা বলবো কিছুটা পরিমাণ সুগার দাও, এটা বলতে পারি। কিন্তু আমরা কখনো বলবো না একটা সুগার দাও বা দুটো চাল দাও, এটা আমরা কখনো বলবো না। মানে আমরা কিন্তু হাউ মাছ মানে কতটা, হাউ মাছ মানে কতটা। আর এখানে যখন বলেছিলাম হাউ মেনি মানে হচ্ছে কতগুলি। যেটাকে গুনতে পারি সেটাকেই তো আমরা গুলি দিয়ে প্রকাশ করি, আর যেটাকে আমরা গুনতে পারি না সেটাকে আমরা কি বলি কতটা। তোমার কাছে কতটা জল আছে, আর কতটা জল আছে, আর কতটা চাল রয়েছে, বা আর কতটা ভাত রয়েছে আমরা বলি না, কতটা চিনি আছে কৌটোতে, এটা আমরা বলে থাকি। তাহলে হাউ মাছ মানে হচ্ছে কতটা, আর হাউ মেনি মানে কি কতগুলি। তাহলে হাউ মাছের অ্যান্সারটা আমরা পাবো কি আনকাউন্টেবল নাউন। সবসময় হাউ মাছের অ্যান্সার কে হয় আনকাউন্টেবল নাউন। এবার দেখো এই যে লিটিল এবং মাছ আর ইউজড উইথ আনকাউন্টেবল নাউন। লিটিল এবং মাছকে আমরা আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করি। আমি বলছি ধরো যে আমার কাছে অল্প পরিমাণ, আচ্ছা আমার কাছে অল্প পরিমাণ চিনি রয়েছে, আ লিটিল সুগার। ঠিক আছে। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এই যে অ্যামাউন্ট অর কোয়ান্টিটি, মাত্রা, মাত্রা বা পরিমাণ দিয়ে, মাত্রা বা পরিমাণ দিয়ে আমরা কাকে প্রকাশ করব? যেটাকে আমরা গুনতে পারছি না সেটাকেই তো আমরা মাত্রা বা পরিমাণ দিয়ে প্রকাশ করব, তাই না? ধরো আমি বলছি আমার কাছে কতটা জল রয়েছে, কটা জল রয়েছে বলবো না, বলতে পারি যে কটা জলের বোতল রয়েছে। তোমার কাছে কটা জলের বোতল রয়েছে, হাউ মেনি ওয়াটার বোতলস, বা বোতলস বলতে পারি হাউ মেনি ওয়াটার বোতলস বা বোতলস আর অ্যাভেলেবেল টু ইউ। তোমার কাছে কটা জলের বোতল রয়েছে, কিন্তু যখন জল বলবো তখন কি বলবো হাউ মাচ ওয়াটার, হাউ মাচ ওয়াটার ডু ইউ হ্যাভ। তোমার কাছে কতটা জল রয়েছে, হাউ মাচ, তখন দেখো মাছ ব্যবহার করছি ওয়াটারের সাথে, কারণ ওয়াটার এটাকে আমরা কি কাউন্ট করতে পারি না, এটা আনকাউন্টেবল। আর আমরা জানি আনকাউন্টেবল নাউনের সাথে আমরা কি ব্যবহার করি, আনকাউন্টেবল নাউনের সাথে আমরা মাছ কথাটা ব্যবহার করি। এবং অনেকটা পরিমাণ, আই হ্যাভ মাছ রাইস, আমার কাছে অনেকটা চাল আছে, অনেকটা পরিমাণ বোঝানোর জন্য মাছ ব্যবহার করি। কিন্তু যদি অল্প পরিমাণ বোঝাতে চাই সেক্ষেত্রে কি ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা কিন্তু লিটিল ব্যবহার করি। অল্প পরিমাণ চিনি রয়েছে, আই হ্যাভ আ লিটিল সুগার। ঠিক আছে, আই হ্যাভ আ লিটিল নলেজ অন দিস এরিয়া, আ লিটিল নলেজ, আই হ্যাভ আ লিটিল নলেজ, আমার অল্প জ্ঞান রয়েছে এই বিষয়টাতে। তাহলে দেখো নলেজ এটা কি, এটা তো আনকাউন্টেবল, কারণ কি এটাকে গুনতে পারি না, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে দেখো আই হ্যাভ আ লিটিল নলেজ, তোমার প্রচুর, আমার প্রচুর জ্ঞান আছে এই বিষয়টাতে। আই হ্যাভ মাচ নলেজ অন দিস এরিয়া বা অন দিস সাবজেক্ট, অন দিস টপিক। তাহলে দেখো মাচ এবং লিটিল আমরা মনে রাখবো সবসময়, আমরা যেগুলো আনকাউন্টেবল, যেগুলোকে আমরা গুনতে পারি না তাদের সাথে ব্যবহার করি। কিন্তু কাউন্টেবল নাউনের সাথে আমরা অলওয়েজ কি ব্যবহার করি, মেনি ব্যবহার করি, এই যে মেনি ব্যবহার করি এবং ফিউ এই কথাগুলো ব্যবহার করি। আর লিটিল এবং মাছ এগুলো ব্যবহার করি আনকাউন্টেবল নাউনের সাথে। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। এবং সবসময় মনে রাখবো দে আর নেভার মেড, মানে আনকাউন্টেবল নাউন্স আর নেভার মেড প্লুরাল বাই ইউজিং এস আর ইএস। আচ্ছা আমরা যেটা গুনতে পারছি না সেটাকে কি করে প্লুরাল করব, সেটাকে কখনোই প্লুরাল করতে পারবো না। কখনো বলবো ওয়াটার্স, কখনো বলবো যে সুগার্স, কখনো বলবো না। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন কি সেটা আমরা তো নামটা দেখে বুঝতে পারছি, কিন্তু আমাদের মনে রাখার বিষয় কি, কাউন্টেবল নাউনগুলোকে আমরা সবসময় সংখ্যা দিয়ে প্রকাশ করি এবং কাউন্টেবল নাউনের সাথে ফিউ এবং মেনি এই ওয়ার্ডগুলো ব্যবহার করি। অল্প কয়েকটা বোঝানোর জন্য ফিউ এবং অনেকগুলো বোঝানোর জন্য মেনি ব্যবহার করি। এবং আনকাউন্টেবল নাউনের সাথে আমরা লিটিল
অর্থাৎ অল্প পরিমাণ বোঝানোর জন্য লিটিল এবং অনেকটা পরিমাণ বোঝানোর জন্য এই যে মাছ এই কথাটা আমরা ব্যবহার করি। তাহলে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ব্যবহার সম্পর্কে আমরা কিন্তু জানলাম। কি ডেফিনেশনটা জানলে হবে না, আমাদের ইউসেজ বা ব্যবহার সম্পর্কে জানতে হবে। যখন আমরা লিখবো বা মুখে বলবো তখন আমরা কিভাবে বলবো সেই সম্পর্কে যে ডাউট রয়েছে সেই ডাউটটা আমাদের ক্লিয়ার করতে হবে। তাহলে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছি। এবার আমরা কিছু বেসিক পয়েন্টস বা কিছু কমন পয়েন্ট সম্পর্কে জানবো, যেগুলো কিন্তু আমাদের একটু মাথায় রাখলে ভালো হয়। যেরকম দেখো, কিছু নাউন যেগুলো দেখতে প্লুরাল বাট দে আর সিঙ্গুলার ইন ইউজ। কিছু নাউন দেখতে প্লুরাল কেন বলছি, দেখো এই যে আমি এখানে বলেছিলাম নাউনের সাথে লাস্টে বা এন্ডে যদি এস বা ইএস পাই, পেন্স, বুকস, তাই না, বয়েজ, লায়ন্স, সিংহ, টেবেলস, এগুলো দেখো সবেরই শেষে আমরা এস পেয়েছি যখন প্লুরাল করেছি, কারণ আমরা প্লুরাল করার সময় এস বা ইএস দিয়ে প্লুরাল করি। এবার দেখতে প্লুরাল বলছি কারণ কিছু ওয়ার্ড আছে যেগুলোর এন্ডে আমরা এস পাচ্ছি। এবার অনেকেরই কিন্তু ওই এসটা দেখেই মনে হবে কি ওটা একটা প্লুরাল নাউন। এবার সেটা মনে হওয়া মানে সেটাকে যদি আমি প্লুরাল নাউন ধরে নিই, তারপর আমি কোন ভাব ব্যবহার করব, প্লুরাল ভাব ব্যবহার করতে হবে, তাহলে ভুল হয়ে গেল। তাহলে আমরা দেখবো যেরকম ম্যাথমেটিক্স এস রয়েছে, ইনিংস, খেলায় যে একটা করে ইনিংস হয়, ইনিংস এর শেষে এস, নিউজ এর শেষে এস, পলিটিক্স এর শেষে এস, এরকম করে কিছু ওয়ার্ড যেগুলো কিন্তু দেখে মনে হচ্ছে লাস্টে এস রয়েছে তার মানে প্লুরাল, কিন্তু নো, দে আর সিঙ্গুলার। ম্যাথমেটিক্স মানে কি গণিত, একটা বিষয়কে বোঝানো হচ্ছে। ইনিংস আমরা জানি খেলার এক একটা ইনিংস থাকে। নিউজ মানে খবর, এটাও কিন্তু সিঙ্গুলার। পলিটিক্স রাজনীতি, এটাও কিন্তু সিঙ্গুলার। তাহলে এন্ডে এস থাকা মানেই দেখতে একটু প্লুরাল প্লুরাল ভার্ব, বাট দে আর নট প্লুরাল, দে আর অ্যাকচুয়ালি সিঙ্গুলার। আর যেহেতু এগুলো সিঙ্গুলার নাউন, এদের সাথে আমরা সবসময় কিন্তু সিঙ্গুলার ভার্বকে ব্যবহার করব। এদের সাথে সবসময় আমরা সিঙ্গুলার ভার্বকে ব্যবহার করব। সিঙ্গুলার নাউনের সাথে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউনের সাথে প্লুরাল ভার্ব। এটা আমরা প্রথম দিন যেদিন ক্লাস করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে নাউনের সাথে ভার্বের কি সম্পর্ক রয়েছে, নাউন ভার্ব এগুলো পার্টস অফ স্পিচে কেন এত গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা কিন্তু ডিসকাস করেছি। তাহলে দেখতে পাচ্ছ নাউনটা যদি আমাদের চিনতে ভুল হয় সেখানে কিন্তু পুরো সেন্টেন্সটাই আমাদের ভুল হয়ে গেল। তাহলে সিঙ্গুলার, প্লুরাল, কাউন্টেবল, আনকাউন্টেবল ওইগুলো আমাদের বলার জন্য ইংলিশ বা ইংলিশ লেখার জন্য কেন ইম্পর্টেন্ট আমরা বুঝতে পারছি তো। দেখো, কিছু নাউন দেখতে আবার সিঙ্গুলার বাট দে আর প্লুরাল ইন ইউজ। কিছু নাউন দেখে মনে হচ্ছে সিঙ্গুলার, দেখো ক্যাটেল, পিপিল, অ্যারিস্টোক্রেসি, দেখে সিঙ্গুলার মনে হচ্ছে, কোনো লাস্টে বা শব্দটা যে শেষ হচ্ছে এন্ডে কোনো এস বা ইয়েস পাচ্ছি না, দেখে মনে হচ্ছে এগুলো হয়তো সিঙ্গুলার নাউন, কিন্তু এগুলো হচ্ছে প্লুরাল। ক্যাটেল, ধরো আমি বলছি ক্যাটেল, CATTLE, ক্যাটেল ইজ অথবা আর গ্রেজিং, ঘাস খাচ্ছে, গবাদি পশুগুলো ঘাস খাচ্ছে। তাহলে এখানে ইজ করব না আর করব। আমাদের দেখো যখন আমরা বলছি যে গবাদি পশুগুলো মাঠে চড়ছে বা তারা ঘাস খাচ্ছে, তাহলে ক্যাটেল ইজ কিন্তু আমাদের দেয়া চলবে না, আমাদের বলতে হবে ক্যাটেল আর গ্রেজিং। এবার অনেক সময় কি হয়, ক্যাটেলস আমরা বলে থাকি ভুল করে, যে এখানে তো আমরা আর ব্যবহার করছি তাহলে ক্যাটেলস বলবো না। ক্যাটেল মানেই কিন্তু অনেকগুলো গবাদি পশু, তাহলে ক্যাটেল আর গ্রেজিং, ক্যাটেল মানেই কিন্তু গবাদি পশুদেরকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যাটেল কি, দেখো ক্যাটেল কিন্তু একটা প্লুরাল নাউন, মানে কি এর সাথে সবসময় আর প্লুরাল ভার্ব আমরা ব্যবহার করেছি। তারপর তো আমরা সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্ব সম্পর্কে ইন ডিটেলে পরে জানবোই। এখন কিন্তু এই জিনিসগুলো আমাদের একটু শিখতে শিখতে যেতে হবে। দেখো একটু একটু করে আমরা শিখবো, একদিনেই সবকিছু শেখা সম্ভব নয়, কিন্তু যদি আমরা উইথ পেশেন্স একটু একটু করে শিখি কনসিস্টেন্টলি, ডেফিনেটলি আমরা কিন্তু পুরোটা একদিন শিখে নেব। দেখো পিপিল, পিপিল মানে কি জনগণ, পিপিল মানে কিন্তু জনগণ, একজন ব্যক্তিকে বলা হয় না, পিপিল মানে কিন্তু জনগণ। অ্যারিস্টোক্রেসি মানে সম্ভ্রান্ত বংশীয় যে সমস্ত ব্যক্তিরা বা ব্যক্তিদেরকে বোঝানো হচ্ছে, ওটাও কিন্তু একটা
প্লুরাল নাউন। তাহলে দেখো দেখতে মনে হচ্ছে না সিঙ্গুলার, বাট দে আর প্লুরাল ইন ইউজ। নেক্সট পয়েন্ট কি রয়েছে, পেয়ার নাউন। পেয়ার মানে কি গো, পেয়ার মানে তো জোড়া। আমরা বলি না এক জোড়া মোজা, এক জোড়া জুতো, তার মানে পেয়ার। পেয়ার মানে কি, পেয়ার মানে হচ্ছে জোড়া। এবার কিছু নাউন আছে যেগুলোকে আমরা পেয়ার নাউন বলি, সেগুলো সবসময় প্লুরালেই হয়। পেয়ার নাউন কোনগুলোকে বলবো দেখো, আচ্ছা কাঁচি আমরা সবাই দেখেছি, সাঁড়াশি আমরা সবাই দেখেছি, ট্রাউজার আমরা সবাই দেখেছি, স্পেকটাকেল বা গ্লাসেস মানে চশমা, কখনো দেখেছো চশমার এই একদিকের কাঁচটা নেই আর একদিকটা রয়েছে, এরকম কখনো হয় না। ট্রাউজার বা জিন্সের একটা পা রয়েছে একটা পা নেই, বা একটা পা বড় একটা পা খুব ছোট, এরকমও হয় না, সব সময় দুটো ইকুয়াল পার্ট থাকে। তাহলে যে জিনিসগুলোর দুটো ইকুয়াল পার্ট থাকে, দুটো সমান সমান পার্ট থাকে, কাঁচির দেখবে দুটো ইকুয়াল পার্ট, সাঁড়াশি, টংস, চিমটে, এগুলোর দেখবে প্রত্যেকটারই দুটো ইকুয়াল পার্ট থাকে, তো তাদের কি বলা হয়, তাদের বলা হয় পেয়ার নাউন। এবার যেহেতু দুটো পার্ট নিয়ে ওই নাউনটা, তাহলে ওই যেহেতু দুটো পার্ট রয়েছে তাই ওটা কিন্তু সব সময়ই কি, ওটা প্লুরাল নাউন হিসাবে আমরা ব্যবহার করি। তাহলে পেয়ার নাউনস আর অলওয়েজ প্লুরাল, পেয়ার নাউনকে সবসময় প্লুরাল হিসেবেই আমরা ইউজ করি। জিন্স, ট্রাউজার্স, স্পেকটাকেলস, সিজার্স মানে কাঁচি, স্পেকটাকেলস মানে চশমা, ট্রাউজার্স মানে পাজামা, জিন্স মানে আমরা জানি জিন্স, গ্লাসেস মানেও চশমা, প্লায়ার্স মানে সাঁড়াশি, টংস মানে কি চিমটে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো পেয়ার নাউনগুলো সম্পর্কে জানলাম। তাহলে পেয়ার নাউন কোনগুলোকে বলে এবং কিভাবে পেয়ার নাউন ব্যবহার করব। স্পেকটাকেলস আর অন দ্য টেবিল, চশমাটা রয়েছে টেবিলের ওপর, তাহলে স্পেকটাকেলস, ঠিক আছে। আমরা কিন্তু স্পেকটাকেল বলবো না, স্পেকটাকেল বলে কিছু হয় না। যদি আমি বলি যে স্পেকটাকেল, আই ওয়্যার আ স্পেকটাকেল, আই ওয়্যার আ স্পেকটাকেল, এটা কিন্তু ভুল কথা। আই ওয়্যার স্পেকটাকেলস, স্পেকটাকেল বলে কিছু হয় না, সিজার বলে কিছু হয় না। মানে কাঁচির কখনো একটা দিক রয়েছে একটা দিক নেই এরকম কি দেখা যায়, এরকম কাঁচি হয় না। ওই ওই কাঁচির যেরকম কোনো এক্সিস্টেন্স নেই, সেরকম ওই জিনিসটারই যেরকম কোনো এক্সিস্টেন্স নেই, সেরকম সিজার যদি আমি বলে দিই এই শব্দটারই কোনো কিন্তু অস্তিত্ব নেই, সব সময় সিজার্স বলতে হবে, ঠিক আছে। তাহলে এবার দেখে নেব আমরা কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কি, কম্পাউন্ড নাউন মানে হচ্ছে দেখো দুটো পার্ট রয়েছে না, একটা দুটো। আবার দেখো গ্র্যান্ড ফাদার, আর্ম চেয়ার, ফাদার ইন ল, তিনটে পার্ট রয়েছে, অন লুকার, ঠিক আছে। তাহলে দেখো দুটো পার্ট রয়েছে, স্পুন ফুল, মাউথ ফুল। তাহলে কিছু নাউন যাদের দুটো পার্ট রয়েছে, এবার দুটো পার্ট কখনো এইভাবে হাইফেন দিয়েও লেখা থাকতে পারে, আবার কখনো কিন্তু দেখো গ্র্যান্ডফাদারে কোনো হাইফেন নেই, আর্ম চেয়ারে কোনো হাইফেন নেই, বুক কেস এখানেও কোনো হাইফেন নেই। তাহলে কিছু কম্পাউন্ড নাউন যেগুলোকে হাইফেন দিয়ে লিখছি, আবার কিছু কম্পাউন্ড নাউন কিন্তু আমরা একদম অ্যাট এ স্ট্রেচ লিখে দিচ্ছি। তো কম্পাউন্ড নাউন এগুলোকে বলা হয়। এবার এদের যখন সিঙ্গুলার প্লুরাল করব, দেখো যখন পাসার বাই, এটা সিঙ্গুলার থেকে প্লুরাল করব, কি বলবো, পাসার্স বাই, ঠিক আছে, মানে পথযাত্রীরা, পাসার্স বাই। আবার যখন ফাদার ইন ল করবো তখন ফাদার্স ইন ল, ফাদার ইন ল মানে শ্বশুর মশাই, যখন বলবো ফাইভ ফাদার্স ইন ল, পাঁচজন শ্বশুর মশাইদেরকে বলবো তখন ফাইভ ফাদার্স ইন ল। তাহলে দেখো এখানে এসটা যোগ করলাম, অল লুকারের ক্ষেত্রে কিন্তু লুকার্সের উপরে এসটা যোগ করলাম। আবার গ্র্যান্ড ফাদারের ক্ষেত্রে কিন্তু ফাদারের সাথে এস যোগ করছি, আর্ম চেয়ারের সাথে এস যোগ করছি। তাহলে দেখো আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, যখন হাইফেন দিয়ে লেখা থাকছে তখন কিন্তু আমরা যেটা প্রথমের পার্ট সেখানে এসটা যোগ করছি বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু যেখানে হাইফেন নেই সেখানে আমরা এন্ডে এস যোগ করে তাকে প্লুরাল করছি। এবার এটা তো সাধারণভাবে আমি তোমাদের বললাম, কিন্তু বিষয়টা কি, আমরা কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে যেটা দুটো পার্ট পাচ্ছি না, গ্র্যান্ড একটা ফাদার একটা, পাসার বাই, ফাদার ইন ল, এখানে আবার তিনটে পার্ট পেয়েছি, আর চেয়ার দুটো পার্ট পাচ্ছি। তারপর ধরো কমান্ডার ইন চিফ, কমান্ডার ইন চিফ, এখানে দেখো তিনটে পার্ট পেয়েছি, কমান্ডার ইন চিফ। এবার কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে আমরা মনে রাখবো তাকে যখন আমরা প্লুরাল করব বা বহুবচনে করব, যেটা মেন পার্ট সেখানে কিন্তু আমরা এসটাকে যোগ করব। যেরকম পাসার বাই, এখানে মেন পার্ট হচ্ছে পাসার, মানে যারা পেরিয়ে যাচ্ছে তাদেরকেই তো আমরা পথযাত্রী বলি, তাহলে পাসার। আবার ফাদার ইন লতে ফাদারটা মেন পার্ট,
অন লুকার্স এর ক্ষেত্রে দেখো লুকার এটা মেন পার্ট ছিল তাই এখানে এস যোগ করেছি। গ্র্যান্ড ফাদারের ক্ষেত্রে ফাদার মেন পার্ট, এন্ডে তাই ফাদারের সাথে এস যোগ করেছি। আর্ম চেয়ার, এখানে কোনটা মেন? চেয়ার। আর্ম চেয়ার মানে কি? আরামকে দ্বারা, সেটা তো একটা চেয়ার, তাহলে চেয়ার কথাটা আমার মেন, তাই না? তাহলে চেয়ারের সাথেও কিন্তু এস যোগ করেছি। যখন বলছি কমান্ডার ইন চিফ, তাহলে কি দেখো কমান্ডারের সাথে আমি এস যোগ করছি, কারণ কমান্ডার ওটা হচ্ছে আমার মেন কথা। মেড সার্ভেন্ট, মেড সার্ভেন্টস, সার্ভেন্টস এর গায়ে আমি এসটা যোগ করছি, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে কম্পাউন্ড নাউনের সাথে প্লুরাল, মানে কম্পাউন্ড নাউনকে আমরা কিভাবে প্লুরাল করব সেটা আমরা কিন্তু জানতে পারলাম। দেখো এবার ক্লাসটা শেষ করার আগে আর একটা ছোট করে তোমাদের পয়েন্ট আমি বলে রাখি। আমি বলেছিলাম যে আনকাউন্টেবল নাউনকে আমরা প্লুরাল করতে পারি না, তাই তো? কিছু কিছু ক্ষেত্রে, এই যে ধরো উড, তারপর ধরো আমি বলছি আয়রন, তারপর আমি ধরো বলছি স্যান্ড, এই যে এগুলো সবই তো বালি, কাঁচ, লোহা সবই তো আনকাউন্টেবল নাউন না? আমরা বলি না যে আমাকে একটা লোহা দাও, ঠিক আছে? বা আমরা বলি না যে আমাকে একটা কাঠ দাও, তাই না? আমরা দেখো এ স্টিক অফ উড বলতে পারি, একটা কাঠের লাঠি বলতে পারি, কিন্তু তাহলে উড মানে কাঠ, যেটাকে আমরা গুনতে পারছি না। অর্থাৎ মেটেরিয়াল নাউন যেগুলো রয়েছে, যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন রয়েছে, সবই কিন্তু আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে আমরা কি মনে রাখবো? দেখো সমস্ত মেটেরিয়াল নাউন, সমস্ত অ্যাবস্ট্রাক্ট নাউন সবই কিন্তু আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে যাচ্ছে। এবারে একটা কথা বলে রাখি, অনেক সময় আমরা কিন্তু কিছু আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করি, কিন্তু প্লুরাল করার পর তাদের মিনিংটা চেঞ্জ হয়ে যায় সম্পূর্ণ। কি রকম দেখো, যখন আমি বলছি আয়ন, এটাকে যখন আমি প্লুরাল করছি, আয়ন্স করছি, এটার মানে কিন্তু আর লোহা নয়, এটার মানে কিন্তু লোহার চেন হয়ে গেল, লোহার বেড়ি। এটার মানে কি? এটার মানে হচ্ছে লোহার বেড়ি। আচ্ছা, যখন আমি স্যান্ড, স্যান্ড, এটাকে স্যান্ড মানে বালি, বালি কতটা বালি, কটা বালি তো বলি না, কতটা বালি, আনকাউন্টেবল। বালি কি আমরা গুনতে পারি নাকি? তাহলে এটা আনকাউন্টেবল, কিন্তু এটাকে আমি দেখো এস দিয়ে প্লুরাল করে দিলাম, কিন্তু কি হলো বলো তো, মানেটা চেঞ্জ হয়ে গেল। স্যান্ড মানে বালি, কিন্তু যখন স্যান্ডস বলে দিচ্ছি তখন আর বালি নয়, স্যান্ডস মানে কি? মরুভূমি হয়ে গেল। তারপর দেখো উড, উড মানে তো কাঠ, কিন্তু যখন আমি উডস বলে দিচ্ছি তখন আর উডস মানে কিন্তু কাঠ নয়, উডস মানে কি? জঙ্গল বা ফরেস্ট। ক্লিয়ার হয়েছে? তাহলে আনকাউন্টেবল নাউনকে তোমরা কোথাও কোথাও পেতে পারো যে স্যান্ডস হিসাবে, উডস, আয়ন্স এইভাবে দেখতে পারো, কিন্তু মনে রাখবে যে এই আনকাউন্টেবল নাউনগুলোকে আমরা প্লুরাল যখন করি তখন কিন্তু তাদের মানে অনেক সময় চেঞ্জ হয়ে যায়। প্রথমত আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করতে পারি না। যদি কিছু আনকাউন্টেবল নাউনকে তোমরা চোখের সামনে প্লুরাল হিসেবে পাও, ডেফিনেটলি দেখবে সেখানে কিন্তু তার মানেটা অন্যরকম, সেটা ওয়ার্ডটা অন্যরকম, ওয়ার্ড মানে অন্যরকম মানে নিয়ে ব্যবহার হচ্ছে। উড মানে যখন কাঠ, সেটা তো আনকাউন্টেবল। আয়রন মানে যখন চেন, সেটা আনকাউন্টেবল। স্যান্ড মানে যখন বালি, সেটা আনকাউন্টেবল। কিন্তু যখন স্যান্ডস, ওটা কিন্তু মরুভূমি হয়ে গেল। আয়ন্স মানে লোহার বেড়ি হয়ে গেল, লোহা নয় কিন্তু। তাহলে আমরা কিন্তু এই বেসিক কিছু জিনিস যদি মনে রাখি, তাহলে আমাদের কিন্তু নাউন এই টপিকটা রিলেটেড কোনো কোয়েশ্চেন, সেটা আমাদের স্কুলের গ্রামারের কোয়েশ্চেন হোক, স্কুলের এক্সামে গ্রামারের কোয়েশ্চেন হোক, বা লিখতে পড়তে গিয়ে যে বেসিক নলেজ আমাদের দরকার এই নাউন টপিকটার থেকে, সেটা কিন্তু আমরা করেছি। তো পরের দিনকে আমরা প্রোনাউন অ্যান্ড ইটস টাইপস নিয়ে J4 ডিসকাস করব। অবশ্যই তোমরা সেশনগুলো দেখবে, আর তোমাদের যদি মনে হয় সেশনগুলো হেল্পফুল, তোমাদের যদি মনে হয় সেশনগুলো ভালো লাগছে, তাহলে অবশ্যই তোমরা লাইক করবে আর শেয়ার করবে লার্নিং অরা, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। যখনই আমরা কোনো নতুন ক্লাস আপলোড করব তার নোটিফিকেশন তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরের দিনকে। স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।